হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো পরিবারে অবহেলা গল্পের সিজন 2 এর পার্ট 4 নিয়ে চলে আসছি। চলো বেশি কথা না বাড়িয়ে গল্পে ফিরা যাক। কিছুক্ষণ পর আমরা স্কুলের সামনে গিয়ে দাঁড়ালাম। রুদ্র গেটের সামনে গেল এবং আমরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। হঠাৎ দেখলাম গেটের সামনে একটা মেয়ে আসলো। মেয়েকে দেখে তো আমার মাথায় রক্ত উঠে গেল। আমার বন্ধুরা অবাক, আমরা কাকে দেখতে পাচ্ছি? এ তো সেই ঋতু, যার কারণে আমার চরিত্রে চোরের দাগ লাগছে এবং আমি পরিবার থেকে বঞ্চিত। তখন বন্ধুরা বলে উঠলো, আরে এ তো ঋতু, যার কারণে লিমনের আজ এই অবস্থা, আর এর সাথেই ও রিলেশনে যাবে। তখন পাশ থেকে আরেক বন্ধু বলে উঠলো, আরে থাম, দেখি রুদ্র কি করে। রুদ্র যদি ওই মেয়েটার সাথে রিলেশনে যায় তাহলে ও আর আমাদের সাথে চলতে পারবে না। তখন আমি বললাম, আরে ভাই থাম, যে যার সাথে রিলেশন করবে এতে আমার কি? যেহেতু রুদ্র আমাদের বন্ধু, সেহেতু রুদ্রকে আমরা হুঁশিয়ারি করে দিব যাতে ওই খারাপ মেয়ের পাল্লায় না পড়ে। তখন পাশ থেকে আরেক বন্ধু বলল, লিমন ঠিকই বলেছে, রুদ্র আসুক, দেখি ও কি বলে। আমরা আড়ালেই দাঁড়াই রইলাম। কিছুক্ষণ পর ওই মেয়েটা চলে গেল। রুদ্র আমাদের কাছে আসলো। তারপর রুদ্র আমাদের কাছে এসে বলল, কিরে, ওকে কি তোদের ভালো লাগছে ভাবি হিসেবে? তখন পাশ থেকে সিয়াম বলল, দেখ রুদ্র, আমরা তোকে এই বিষয়ে কোনো কিছুই বলতে পারবো না। তোর যদি মেয়েটাকে ভালো লাগে তাহলে তুই রিলেশনে যাবি, আর ভালো না লাগলে যাবি না। তখন রুদ্র বলল, আরে ভাই, তোরা এইভাবে কথা বলতেছিস কেন? বল না কি হয়েছে, আমাকে সবকিছু খুলে বল। তখন সিয়াম বলল, দেখ রুদ্র, তোর ব্যবহারে মনে হচ্ছে তুই মেয়েটার সাথে রিলেশনে যেতে চাস। হ্যাঁ যা, এতে আমাদের কোনো সমস্যা নেই, তবে তোর একটা বিষয় হুঁশিয়ার করে দিচ্ছি, তুই যেই মেয়েটার সাথে রিলেশনে যাইতে চাইতেছিস ওই মেয়েটার কারণেই আজকে লিমনের এই অবস্থা। তখন রুদ্র বলল, কি বলছিস এইসব? এই কথাটা তো আমাকে আগে বলবি। আমার মেয়েটাকে ভালো লাগছিল, কিন্তু আমি ওর সাথে ভাবছিলাম রিলেশনে যাব না, কিন্তু এখন ওর সাথে রিলেশনে যেতেই হবে আমার। তখন সিয়াম বলল, কি তুই এইসব শোনার পরেও ওই মেয়েটার সাথে রিলেশনে যাবি? তখন আমি বললাম, আরে সিয়াম থাম, ও যা করতে চাইতেছে ওকে করতে দে, ও যাক না রিলেশনে, আমাদের কি সমস্যা? আর রুদ্র, তোকে একটা বিষয়ে হুঁশিয়ার করে দিচ্ছি, সাবধানে থাকিস যেন মেয়েটা তোকে কোনো ক্ষতি না করে দেয়। তখন রুদ্র বলল, আরে ভাই চিন্তা করিস না, ওই মেয়েটাই যেই কাজটা করেছে ওকে শাস্তি পেতেই হবে। তখন পাশ থেকে সিএম বলল, কি তুই ওর সাথে রিলেশনে যাবি ওকে শাস্তি দেওয়ার জন্য? তখন রুদ্র বলল, তা নয় তো কি, এমনিতেই ওরে ভালো লাগছে, কিন্তু ওর কথাবার্তা আমার একদম পছন্দ হয়নি। তার মধ্যে যখন শুনতে পেলাম ও আমার বন্ধুর এরকম একটা ক্ষতি করছে, ওকে তো একটা শাস্তি দিতেই হবে। তখন আমি রুদ্রকে বললাম, তুই ওর সাথে কেন কিছু করবি? মেয়েটা তো তোর সাথে কিছু করেনি। একটা কথা মনে রাখবি, আল্লাহ তাআলা কোনো অন্যায়কেই ছাড় দেয় না। তখন রুদ্র বলল, আমি জানি আল্লাহ তাআলা কাউকে ছাড় দেয় না, কিন্তু আমাকেও একটা মেয়ে ভীষণভাবে ধোঁকা দিয়েছে, যার কারণে আমার এইখানে আসা। তা না হলে আমি কখনোই এখানে আসতাম না। মেয়েটা আমার জীবনটাকে একদম তছনছ করে দিয়েছে। তখন পাশ থেকে অন্য বন্ধুরা বলল, আরে ভাই মন খারাপ করিস না, তোর মনে যে এত দুঃখ আগে তো কখনো আমাদের বলিসনি। কি করেছিল তোর সাথে মেয়েটা? তখন পাশ থেকে রুদ্র বলল, আরে ভাই তোদের কিভাবে বলবো, তোরা তো এমনি সারাদিনই লিমনের জন্য মন খারাপ করে থাকতি। তখন বন্ধুরা বলল, ঠিক আছে আজকে বল তোর সাথে কি হয়েছিল। তখন রুদ্র বলল, আচ্ছা ঠিক আছে শোন তাহলে। আমি একটা মেয়েকে ভীষণ ভালোবাসতাম। আমি নিজেও ভাবতাম মেয়েটা আমাকে ভালোবাসে। আমি প্রতিদিন ওর পিছনে টাকা উড়াতাম, প্রতিদিন রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতাম, এমনকি প্রতিদিন ফোনে রিচার্জও আমি করে দিতাম। আমাদের ভালোই চলছিল সম্পর্ক। একদিন মেয়েটা আমার কাছে 5,000 টাকা চায়। আমার কাছে তখন অত টাকা ছিল না, আমি বাবার কাছেও চাইতে পারতেছিলাম না। আমি বাবার কাছ থেকে কি বলে অত টাকা নিব? তারপরেও বন্ধুদের কাছে ধার করে কোনোভাবে ওকে 5,000 টাকা ম্যানেজ করে দিলাম। কিন্তু তারপর ওই দিন রাতে আমার ফোন ধরেনি। ফোন দিলেই ওর ফোন বেজি বলতো, মাথা গরম হয়ে যেত। তারপরেও নিজেকে শান্ত রাখতাম। তারপরের দিন সকালবেলা কল দিলাম এবং কল ধরলো। আমি তখন তাকে বললাম, কি হয়েছে তোমার? কাল রাত থেকে তুমি আমার কল ধরতেছো না কেন? তখন ওই মেয়েটা বলল, আসলে কালকে আমার ভাই ফোনটা নিয়েছিল, তাই তোমার নাম্বারটা ব্লক করে আমি ভাইকে ফোনটা দিয়েছিলাম। তখন আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলো আজকে দেখা করি। তখন মেয়েটা বলল, না আজকে দেখা করতে পারবো না, আমার আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। তখন আমি রেগে গেলাম এবং বললাম, কি তুমি আজকেও দেখা করতে পারবে না? বলেই আমি কিছু না বলে কলটা কেটে দিলাম। আমি ভাবছি ও আমার রাগ করা দেখে রাগ ভাঙানোর জন্য ও আবার কল দিবে, কিন্তু ও করেনি। আমার মনটা খারাপ হয়ে গেছিল। তারপর সকালবেলা না খেয়েই কলেজে গেলাম।
কলেজে যেতেই বন্ধুরা জিজ্ঞেস করলো, কিরে ভাই কি হয়েছে তোর তোর এমন মন খারাপ কেন? তখন আমি বললাম, আর বলিস না ভাই। তারপর সব ঘটনা ওদের খুলে বললাম। তখন বন্ধুরা বলল, আচ্ছা ঠিক আছে, আজকে আর ক্লাস করব না। এই চল আজকে সবাই মিলে বাইরে ঘুরতে যাব এবং আজকে বাইরে নাস্তা করব, চল সবাই। আর তুই রাতুল মন খারাপ করিস না, হয়তো ভাবি বিজি ছিল তার জন্যই আর কল করতে পারেনি, আমার কোনো ইচ্ছাই ছিল না। তারপরে আমার বন্ধুরা আমাকে জোর করে নিয়ে গেল রেস্তোরাঁয়। তারপর ওইখানে খাওয়া দাওয়া করলাম। তারপরে আমার বন্ধুরা মিলা একসাথে হাঁটতে লাগলাম। কোথায় যাব জানি না, শুধু হাঁটতেছি। হঠাৎ আমার এক জায়গায় চোখ গেল, যা দেখলাম ওইটা দেখে আর ঠিক থাকতে পারলাম না। আমার হাত পা কাঁপতে শুরু করলো, কষ্টে আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম আমরা কলেজের এরিয়া ছেড়ে অন্য জায়গায় চলে আসছি। আমি একদিকে তাকিয়ে আছি, এটা দেখে বন্ধুরা জিজ্ঞেস করলো, কি রে তুই ওইদিকে তাকিয়ে এরকম কি দেখতেছিস? আমি কোনো কথা বলতেছি না, তাই ও ওইদিকে তাকালো। তাকিয়ে দেখে আমার সেই গার্লফ্রেন্ডটা ওইখানে বসা এবং তার কোলে শুয়ে আছে অন্য একটা ছেলে। আমার সেই ভালোবাসাটা এক হাত দিয়ে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর ছেলেটা আমার ভালোবাসার অন্য হাত ধরে বসে আছে। আমিও ওদের দিকে হাঁটতে শুরু করলাম এবং কাছে গেলাম এবং বলতে শুরু করলাম, বাহ বাহ বাহ, তাহলে এই জন্যই আপনার ফোন রাত্রে বিজি ছিল? আমার কথা শুনে জিনিয়া মানে আমার গার্লফ্রেন্ড লাফিয়ে উঠলো এবং আমার দিকে ভয়ের চোখে তাকালো। তখন ওই ছেলেটা পাশ থেকে বলে উঠলো, আরে ভাই কে আপনারা, আর কারই বা ফোন রাত্রে বিজি ছিল? তখন বাস থেকে আমার বন্ধু বলল, আরে বেটা তুই বুঝতেছিস না কার কথা বলতেছে? তুই একটু আগে যার কোলে শুয়েছিলি তার কথাই বলতেছে। তখন ছেলেটা বলল, এইসব কি শুনতেছি জিনিয়া? ছেলেটা তোমার কে হয় যে তুমি তাকে দেখেই লাফিয়ে উঠলে আর তাকে দেখে এখনো ভয় পাচ্ছ? তখন জিনিয়া আমাকে বলল, বিশ্বাস করো রুদ্র, এই ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি শুধু ওর কাছে ঘুরতে আসছিলাম। এটা বললেই সে দৌড়ে এসে আমার পা ধরলো। তারপর আমি ওকে তুলে জোরে একটা থাপ্পড় মারলাম এবং ছেলেটা এসে ওকে থাপ্পড় মারলো। ওই ছেলেটা বলতে লাগলো, তুই এত খারাপ মেয়ে জানতাম না, তুই একসাথে দুইটা ছেলের সাথে রিলেশন করতেছিস। ছি, তোর মতন একটা মেয়েকে আমি ভালোবাসছিলাম বলেই আর কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিল। তারপর চলে গেল। তারপর আমি বললাম, আমার কালকে দেওয়া টাকাগুলা কোথায়? তখন জিনিয়া বলল, ওগুলা তো আমার কাছে নেই এখন, আমি তো খরচ করে ফেলেছি। তখন আমি আবার ওর গালে থাপ্পড় দিলাম। তারপর একটা বন্ধুকে বললাম, বন্ধু ওর ব্যাগটা চেক দে। তারপর বন্ধুটা ওর ব্যাগ চেক দিল। তারপর বন্ধু দেখলো ওর ব্যাগে 10,000 টাকা আছে। তখন সে আমাকে বললো, রুদ্র ব্যাগে 10,000 টাকা পেয়েছি। তখন আমি বললাম, সব নিয়ে চল, ওর পিছনে আমি যত টাকা খরচ করেছি না আজকে সব উসুল করব। তখন জিনিয়া নরম কণ্ঠে বলল, রুদ্র আমাকে ক্ষমা করে দাও, আমি কখনো এমন করব না। আমি ওকে আরেকটা থাপ্পড় লাগিয়ে দিলাম। তোর মতন মেয়েকে ক্ষমা করা যায় না। যখনই আমরা ওইখান থেকে চলে যাব তখনই ছেলেটা আবার আসলো এবং মেয়েটির কাছে গিয়ে বলল, এই তুই যে আমার কাছে টাকা নিয়েছিলি সব টাকাগুলা বের কর। আমরা ওইখান থেকে চলে আসলাম। আমি ঠিকভাবে হাঁটতে পারছিলাম না, আমার চোখে পানি চলে আসছিল। তখন আমার বন্ধুরা বলল, কি রে ভাই তুই কান্না করতেছিস কেন? একটা ধোঁকাবাজের জন্য চল তোকে বাসায় দিয়ে আসি। তারপর ও আমাকে বাসায় পৌঁছে দিল এবং নিজেও বাসায় চলে গেল। এরপর থেকে আমার জীবনটা চেঞ্জ হয়ে গেছে। একদম খাওয়া দাওয়া করতাম না, সারাদিন শুধু সিগারেট খাইতাম। বাবা মা আমাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের হাসি খুশি ছেলেটাও আজকে চুপচাপ থাকে। একদিন আমার আম্মু এইসব সহ্য করতে না পেরে আমার কাছে এসে কান্না করতে করে জিজ্ঞেস করে আমার এমন অবস্থার কারণটা কি। তারপর আমি আমার আম্মুকে সবকিছু খুলে বলি এবং আম্মু আব্বুকে সবকিছু বলে দেয়। এইসব শুনে আব্বু আর কি করবে, তাই আব্বু আমাকে তোদের এখানে পাঠিয়ে দেয়। তারপরে যা হচ্ছে সব তো তোরা জানিসই। তারপরে আমি বললাম, রুদ্র ভাই তুই মন খারাপ করিস না, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। তখন রুদ্র বলল, তোরা দেখতে থাক এই মেয়েটাকে আমি কি করি। আমি তখন মনে মনে ভাবতেছি, এটা দেখার পর আর মেয়েদের উপর বিশ্বাস করব কিভাবে। তারপর আমরা রিক্সা নিয়ে ওইখান থেকে চলে গেলাম। আমরা কলেজের সামনে এসে দাঁড়ালাম। তারপর আমি আঙ্কেলকে কল দিলাম। তারপর আঙ্কেল আমার জন্য একটা গাড়ি পাঠিয়ে দিল। তারপর আমি বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে গেলাম। আর শিফা ওই সময় ক্লাস থেকে বের হয়েছিল, কারণ ওরও তখন ব্রেক টাইম ছিল। তারপর শিফা দূর থেকে দেখলো আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, তার পাশে দেখলো আমার মতন একজন দাঁড়িয়ে আছে। শিফা তো চমকে উঠলো। শিফা আমার কাছে আসতে যাবে তার আগেই ও থেমে গেল এবং ভাবতে লাগলো, লিমন ভাইয়া এখানে আসবে কিভাবে, আর আসলেও তো আগে বাড়িতে যাবে। আরে ধুর, বেশি ভালোবাসি তো তার জন্য মনে হয় উল্টাপাল্টা দেখতে পাচ্ছি, সব জায়গায় শুধু তাকিয়ে দেখতে পাই। আবার সে ভাবলো একবার চেক করে আসি, আর চেক করলে সমস্যাই বা কি। ও যখন এইসব ভাবতেছিল তখন আমি গাড়িতে উঠে চলে আসছি। তখন শিবা যখন আবার ওইদিকে পা বাড়ালো তখন দেখলো আমি আর ওইখানে নেই। তারপরে সে নিজের মনের ভুল ভেবে আবার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। যাই হোক, আমি পৌঁছে গেলাম আঙ্কেলের বাড়িতে। তারপর আমি ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি এই বাড়িটাও অনেক সুন্দর এবং সামনে তাকিয়ে দেখি আঙ্কেল সোফায় বসে আছেন।
আমাকে তার পাশে বসতে বললো। আমিও গিয়ে তার পাশে বসলাম। তারপর আঙ্কেল আমাকে জিজ্ঞেস করলো, কলেজে কি হলো লিমন? তোমার বন্ধুরা তোমাকে দেখে আজকে অবাক হয়নি? তখন আমি বললাম, আঙ্কেল, তারা হয়েছিলই, কিন্তু আমার বন্ধুরা আমাকে দেখে রাগ করেছিল। অনেক কষ্টে হারামিদের রাগ ভাঙানো হয়েছে। তখন আঙ্কেল একটু হেসে দিয়ে বলল, রাগ করাটাই তো স্বাভাবিক। ওরা তো তোমাকে অনেক ভালোবাসে, সেটা তোমার কথা শুনে আমি বুঝতে পেরেছি। আঙ্কেল, আমি ওদের রাগ ভাঙিয়ে দিয়েছি। ওরা খুব কষ্ট পেয়েছিল আমার জন্য। তখন আঙ্কেল বলল, তুমি শোনো, একটা কথা আছে তোমার সাথে। তোমাকে তোমার আন্টি এবং আমার মেয়ের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। তারপর আঙ্কেল আন্টিকে এবং তার মেয়েকে ডাক দিল। তারাও চলে আসলো আমার সামনে। আমি তাদেরকে সালাম দিলাম এবং আঙ্কেল তাদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। তাদের কথাবার্তা শুনে বুঝতে পারলাম তারাও আঙ্কেলের মতন সৎ এবং ভালো মনের মানুষ। আঙ্কেল আমাকে বলল, শোনো, তোমাকে আমি আগে এখানে নিয়ে আসতে পারতাম, কিন্তু আনিনি, কারণ আমি চেয়েছিলাম না তোমার পরিবার যেখানে থাকে সেখানে তোমাকে রাখতে, কিন্তু তুমি এখানে থাকতে চাও, তাই আবার তোমাকে নিয়ে আসলাম এখানে। কারণ আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল, আমি এখানে মানবতা আনতে চাই। এখানে না আছে মানবতা, না আছে পরিবারের মানবতা, না আছে একজন বাবার মানবতা, না আছে একজন ব্যবসায়ীর, না আছে একজন শিক্ষকের মানবতা। এখানে খুবই মানবতার অভাব। তখন পাশ থেকে আন্টি বলল, বাবা সবসময় ন্যায় পথে চলবে, কখনো অন্যায় করবে না এবং সবাইকে অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবে। তখন পাশ থেকে আঙ্কেলের ছোট্ট মেয়েটি বলে উঠলো, আম্মু, ও তো আমার ভাই, তাই না? আমি ওনার কোলে উঠবো। তখন আন্টি বলল, আরে মামুনি, এটা আবার বলতে হয় নাকি, যাও। তারপর মেয়েটি দৌড়ে এসে আমার কোলে উঠলো। আমিও কোলে নিয়ে আদর করলাম মেয়েটাকে। মেয়েটার বয়স হবে 6 বছর। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপু, তোমার নাম কি? তখন মেয়েটা বলল, ভাইয়া, আমার নাম আয়েশা, বলেই হেসে উঠলো। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, কি হলো বোন, হাসতেছো কেন? তখন সে বলল, আমি আজকে অনেক খুশি, কারণ আজকে আমি একজন আমার ভাই পেয়েছি। তার সাথে আমি এখন ঘুরতে পারবো, গল্প করতে পারবো, কি মজা। তখন আমি মেয়েটাকে একটু মজা করে জিজ্ঞেস করলাম, যদি আমি তোমাকে ঘুরতে না নিয়ে যাই? তখন মেয়েটা বলল, তাহলে আমি তোমার চুল টেনে ছিঁড়ে দিব, তোমার গালে কামড় দিয়ে একটা দাগ বসিয়ে দিব। তখন আমি মেয়েটাকে বললাম, আচ্ছা আচ্ছা, তোমাকে রাগ করতে হবে না, আমি তোমাকে নিয়ে অনেক ঘুরবো। আঙ্কেল আন্টি আমাদের কর্মকাণ্ড দেখে হাসতেছে। তো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। গল্পটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর নেক্সট পার্ট চাই কি না ওইটাও জানাবা। আর ভিডিওটা লাইক করে, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী পার্টে।